গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ক্লাস নাম্বার 47 47তম সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা মিক্সড জিকে দিয়ে প্র্যাকটিসের আলোচনা করব। তোমরা আমাদের ক্লাস রুটিন দেখে নাও। মে মাস জুড়ে যে ক্লাস রুটিন আমাদের চলছে, আমার সকাল 7:30 থেকে ক্লাস পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো, আমাদের সমস্ত ক্লাসের লিঙ্ক বা নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে এবং আমরা যে পেড কোর্সগুলো করাই সেগুলো তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ খুললে তোমরা যে ব্যাচগুলো পাবে, আমাদের নতুন যে ব্যাচগুলো আছে, কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0 ব্যাচ, NMGNM ক্রাশ কোর্স, SSC ফাউন্ডেশন, রেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস ব্যাচ, রেলের ফাউন্ডেশন ব্যাচ, WBBKPর প্র্যাকটিস ব্যাচ। তো প্রচুর ধরনের পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমাদের প্রচুর ব্যাচ আছে। যদি তোমাদের মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে, অবশ্যই অ্যাপ ডাউনলোড করো, দেন সেখানে মাই কোর্স অপশানে গেলে তোমরা কিন্তু ব্যাচগুলো দেখতে পাবে। তো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো, প্রত্যেকে সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন, তড়িৎ প্রবাহকে তাপে রূপান্তর করার যন্ত্রের উদাহরণ কোনটি? হিটার, LED, রেডিও নাকি স্পিকার? কোশ্চেন নাম্বার 1, সঠিক উত্তর কি হবে? কোশ্চেনটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এখানে কি জানতে চাওয়া হয়েছে, যে তড়িৎ প্রবাহকে তাপে রূপান্তরিত করছে, অর্থাৎ তড়িৎ দিলে তাপ উৎপন্ন হবে কিসে? হিটারে। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার করতে হবে। LED যে বাল্ব, এখানে LED লাইট এমিটিং ডায়োড, এখানে তড়িৎ দিলে আলো তৈরি হবে। রেডিওর ক্ষেত্রে এটা সাউন্ড শুনতে পাই, স্পিকারেও তাই। ভগবত মান কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন? কোশ্চেন নাম্বার 2, ভগবত মান কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন? প্রত্যেকে বলো। পাঞ্জাব, হরিয়ানা, কেরালা নাকি ত্রিপুরা? ভগবত মান কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এক কথায় সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে পাঞ্জাব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছে ভগবত মান। কোশ্চেন নাম্বার 3, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন? প্রত্যেকে বলবে কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন? শাহজাহান, আকবর, বাবর নাকি ঔরঙ্গজেব? নিজের আত্মজীবনী রচনা করেছেন কোন মুঘল সম্রাট? সম্রাট শাহজাহান, আকবর, বাবরের মধ্যে উত্তর হবে অপশন সি, বাবর নামা। বাবর নামা তিনি নিজেই রচনা করেছেন এবং সেটি তুর্কি ভাষায় রচিত। তুর্কি ভাষায় রচিত। আরেকজন মুঘল সম্রাটের নাম আমরা পাই জাহাঙ্গীর। মুঘল সম্রাট জাহাঙ্গীর, তিনি তার আত্মজীবনী রচনা করেছেন। জাহাঙ্গীর রচনা করেছেন জাহাঙ্গীর নামা, ফার্সি ভাষায় জাহাঙ্গীর নামা তার আত্মজীবনী তিনি রচনা করেছেন। কোশ্চেন নাম্বার 4, শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা এখানে কোন অপশনটি সঠিক বলবো? শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি সঠিক বলবো? শক্তি অনন্ত সৃষ্টি করা যায়, শক্তি ধ্বংস করা যায় কিন্তু রূপান্তর করা যায় না, শক্তির মোট পরিমাণ ধ্রুবক, শক্তি স্থানান্তর করা যায় না। এই যে কোশ্চেনটি আছে, শক্তি সংরক্ষণ যে সূত্র আছে, এই সূত্র অনুযায়ী কোন অপশনটি সঠিক বলবো? রেলের পরীক্ষা আসা প্রশ্ন। পৃথিবীতে মোট শক্তির পরিমাণ বলা হচ্ছে ধ্রুবক। শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, যা আছে ওই পর্যন্ত, এবং এটি ধ্বংস করা যায় না। এক রূপ থেকে আরেক রূপে তুমি চেঞ্জ করতে পারবে। যেমন তড়িৎ শক্তি আলোক শক্তি, তড়িৎ শক্তি তাপ শক্তিতে এইভাবে কনভার্ট করা যায়। বিশাখাপত্তনম স্টিল প্লান্ট গঠিত হয়েছিল কোন সালে? বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টিল প্লান্ট গড়ে উঠেছিল কোন সালে? প্রত্যেকে অ্যান্সার করবে 1995, 1993, 1982, 1971। এখানে কোন অপশনটি তুমি সঠিক করবে? বিশাখাপত্তনম স্টিল প্লান্ট গড়ে ওঠে কবে? সঠিক উত্তর হবে এখানে 1971 সালে গড়ে ওঠে বিশাখাপত্তনম স্টিল প্লান্ট। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে।
কোশ্চেন নাম্বার 6, কোন প্রাণী পিছন দিকে গমন করতে সক্ষম? কোন প্রাণী পিছন দিকে গমন করতে সক্ষম? পায়রা, হাঙর, অক্টোপাস নাকি হাইড্রা? সঠিক উত্তর এখানে কি হবে? কোন প্রাণী পিছন দিকে গমন করতে সক্ষম? পায়রা, হাঙর, অক্টোপাস নাকি হাইড্রা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে অক্টোপাস। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে? আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? স্নেল, বয়েল, হুক নাকি ওয়েসিক? আলোর প্রতিসরণের সূত্র আমরা কি পাচ্ছি? দুটি পাচ্ছি। প্রতিসরণের দুটো সূত্র আছে এবং সেখানে প্রতিসরণের মূলত দ্বিতীয় সূত্রটা স্নেলের আবিষ্কার। প্রতিসরণের দ্বিতীয় সূত্র, প্রতিসরণের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি আছে? দ্বিতীয় সূত্রটা হচ্ছে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন আলো যাচ্ছে, এই যে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এই ঘটনাটাকে আমরা প্রতিসরণ বলি। এখানে যদি একটা লম্ব অঙ্কন করা হয়, লম্ব অঙ্কন যদি করা হয়, এই যে কোণটা পাচ্ছি এটাকে বলা হবে আপাতন কোণ। আপাতন কোণ, এটাকে যদি আমরা আই বলি, এই কোণটাকে যদি আমরা আর বলি, এটা প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ। বিজ্ঞানী স্নেল বলছেন যে আপাতন কোণের সাইন, সাইন আই বাই সাইন আর, এটা হচ্ছে ধ্রুবক। এটাকে বলা হচ্ছে প্রতিসারাঙ্ক। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক বলে। এটা স্নেলের সূত্র প্রতিসরণের। ঠিক আছে, অপশন এ তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, 20 কেজি বস্তুর ভরে 20 কেজি ভরের বস্তু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চললে বস্তুটির উপর বলের পরিমাণ পরিমাণ হবে কত? বস্তুটির উপর বল প্রয়োগের পরিমাণ হবে কত? 5 নিউটন, 80 নিউটন, 80 জুল, 8 নিউটন। তো এখানে সঠিক উত্তর কি করবে? আমরা এখানে সূত্রটা কি আছে? বল, আমরা এটা জানি যে বল মানে হচ্ছে বস্তুর ভর ইনটু ত্বরণ। তাহলে কি পরিমাণ বল তৈরি হচ্ছে সেটা আমরা যদি বার করতে চাই, এখানে ভর বা পি ইকুয়াল টু এম এফ আমরা বলি। এখানে পি হচ্ছে বল, এটা বার করতে হবে। এম ভর কত বলেছে? 20 কেজি। আচ্ছা, এফ বা ত্বরণটা কত বলেছে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে একদম সিম্পল একটা ক্যালকুলেশন হবে, একদম মুখে মুখে অ্যান্সার করা যাবে। 4 20 80, তাহলে এখানে 20 ইন্টু 4, উত্তর কি হবে? 80। 80 কি নিউটন হবে নাকি জুল হবে? বলের একক কি? বলের সিরিয়াস একক ডাইন, বলের এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন। তাহলে এখানে হবে 80 নিউটন। অপশন বি তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 9, ফুলের পুংজনন অংশকে কি বলা হয়? ফুলের পুংজনন অংশকে কি বলা হয়? বৃত্তাংশ, পাপড়ি, পুংকেশর নাকি গর্ভপত্র? প্রত্যেকে বলবে এখানে সঠিক উত্তর কি হবে। ফুলের পুংজনন অংশকে কি বলা হয়? বৃত্তাংশ, পাপড়ি, পুংকেশর নাকি গর্ভপত্র? পুংজনন অংশকে বলা হয় পুংকেশর। অপশন সি সঠিক উত্তর এখানে হয়ে যাবে। কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়? ইংরেজদের সঙ্গে মারাঠাদের অনেক যুদ্ধ হয়, তার মধ্যে প্রথম যুদ্ধ কোন সন্ধির দ্বারা সমাপ্ত হয়েছিল? সুরাটের সন্ধি, সলবায়ের সন্ধি, বেসিনের সন্ধি নাকি কোনোটি নয়? এখানে সঠিক উত্তর কি বলবে? প্রত্যেকে অ্যান্সার করো। কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়? সঠিক উত্তর এখানে হবে সলবায়ের সন্ধি। 1782 সালে সলবায়ের সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়। বাতাসে শব্দের বেগ প্রায় কত? বাতাসে শব্দের বেগ প্রায় কত?
3 into 10 to the 8 মিটার পার সেকেন্ড, 3 into 10 to the 4 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড, 1200 কিলোমিটার পার আওয়ার। তো শব্দের বেগ আমরা কি জানি, বাতাসে 332 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বাতাসে শব্দের বেগ। তিনশো 332 মিটার পার সেকেন্ড, এটা 0 ডিগ্রি টেম্পারেচার। এই টেম্পারেচার যত বাড়বে, উষ্ণতা বাড়লে আমরা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে 61 সেন্টিমিটার পার সেকেন্ড হারে কিন্তু শব্দের বেগ বাড়ে। এবার এটা কোন টেম্পারেচারে কিছু বলা হয়নি, তো সেক্ষেত্রে আনুমানিক আমরা বলতে পারি বাতাসে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, প্রায় 340 মিটার পার সেকেন্ড। 10 to 10 to the power মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আলোর বেগ, এটা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ 3 into 10 to the 8 মিটার পার সেকেন্ড, এটা শূন্য মাধ্যমে আলোর বেগ। লোহার সাথে কি মিশ্রিত করে আমরা স্টেইনলেস স্টিল পাই? স্টেইনলেস স্টিল পাই লোহার সঙ্গে কি মিশ্রিত করে? নিকেল ক্যালসিয়াম, নিকেল কোবাল্ট, নিকেল ক্রোমিয়াম, নিকেল কপার। সঠিক উত্তর এখানে কোনটি করবে? স্টেইনলেস স্টিল একটি সংকর ধাতু, লোহার সঙ্গে কি মেশালে আমরা এটা পাবো? লোহার সঙ্গে আমরা নিকেল এবং ক্রোমিয়াম, অর্থাৎ লোহা, নিকেল এবং ক্রোমিয়াম, এই তিনটের মিশ্রণে আমরা পাবো স্টেইনলেস স্টিল। আচ্ছা, কোথায় মধ্য রেলের সদর দপ্তর অবস্থিত? মধ্য রেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের যে রেলের জোন আছে টোটাল বর্তমানে তুমি যদি দেখো 19টি জোন আছে। এর মধ্যে অনেক ভাগ আছে, উত্তর রেল, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সেন্ট্রাল বা মধ্য রেল, তারপর উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, ঠিক আছে, এরকম অনেক ভাগ আছে। মেট্রো রেল, কোস্টাল রেলওয়ে। তো এখানে আমরা যদি দেখি মধ্য রেল, মধ্য রেলের সদর দপ্তর এটা হচ্ছে মুম্বাই আছে। চন্দ্রগ্রহণ ঘটে যখন, কখন চন্দ্রগ্রহণ ঘটে? পৃথিবী সূর্যের মাঝে যখন চাঁদ এসে পড়ে, সূর্য ও চাঁদের মাঝে যখন পৃথিবী এসে পড়ে, সূর্য এবং পৃথিবীর মাঝে যখন চাঁদ এসে পড়ে, চাঁদ ও পৃথিবীর মাঝে সূর্য এসে পড়ে। চন্দ্রগ্রহণ মানে চন্দ্র দেখা যাবে, তাই তো? সূর্যগ্রহণ মানে সূর্য দেখা যাবে। চন্দ্রগ্রহণ মানে হচ্ছে সূর্য এবং চাঁদের মাঝে যখন পৃথিবী এসে পড়ে, অর্থাৎ এখানে সূর্য, এটা পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, এক লাইনে যখন চলে আসে, এটা হচ্ছে কি গ্রহণ? তখন কিন্তু মানে সূর্যের আলো যেহেতু চাঁদে পৌঁছাচ্ছে না, আমরা চাঁদটাকে আর দেখতে পাবো না, এটা বলা হচ্ছে চন্দ্রগ্রহণ। আর সূর্যগ্রহণটা কি? সূর্যগ্রহণটা হচ্ছে সূর্য এবং পৃথিবীর মাঝে যখন সূর্য এবং পৃথিবীর মাঝে যখন চাঁদ এসে পড়ে, সেটা হচ্ছে সূর্যগ্রহণ। ঠিক আছে, এরকম লাইটটা পড়ে দেখা যাবে না, এমন ভাবে আসছে যেটা তোমার দেখা যাবে না কাকে? সূর্যকে। এটা হবে সূর্য গ্রহণ। শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রক কেন্দ্রীয় অঙ্গ কোনটি? শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে যে অঙ্গটি, সেটার নাম আমরা কি জানি? সেরিবেলাম, বন্ধনী মস্তিষ্ক, মেডুলা অবলাঙ্গা, অপশন ডি থ্যালামাস। সঠিক উত্তর কি হবে এটা? শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রক কেন্দ্রীয় অঙ্গ কোনটি?
সেরিবেলাম বন্ধনী মস্তিষ্ক, যেটাকে পন্স বলা হয়। মেডুলা অবল্যাঙ্গা থ্যালামাস, অপশন ডি। তো এখানে সঠিক উত্তর কি করবে? শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রক অঙ্গ হচ্ছে অপশন সি, মেডুলা অবলাঙ্গাটা। অপশন সি এখানে রাইট অ্যান্সার আছে। তো মেডুলা অবলাঙ্গাটা এটা হৃৎপিণ্ডের স্পন্দন, শ্বাস প্রশ্বাস প্রভৃতি নিয়ন্ত্রণ করে। সেরিবেলাম যেটা আমাদের মস্তিষ্কে আছে, চলাচল এবং ভারসাম্য রক্ষণাবেক্ষণ করে। পন্স মস্তিষ্কের অংশ, কিন্তু নিঃশ্বাসের ছন্দের সাথে সংযোগ আছে। প্রধান নিয়ন্ত্রণ হচ্ছে মেডুলা। তাহলে মেডুলা হচ্ছে শ্বাস প্রশ্বাসের প্রধান নিয়ন্ত্রক অংশ। অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা? অভিনব বিন্দ্রা যার নাম আমরা প্রত্যেকে জানি, যে ভারতের প্রথম ব্যক্তি যিনি এককভাবে অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিলেন শুটিংয়ে 2008 সালের অলিম্পিকে, বেজিং অলিম্পিকে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। তো অভিনব বিন্দ্রা তিনি কোন রাজ্যের বাসিন্দা? তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড নাকি মণিপুর? সঠিক উত্তর এখানে তুমি কি করবে? অভিনব বিন্দ্রা তিনি হচ্ছেন উত্তরাখণ্ড রাজ্যের বাসিন্দা। নিচের কোনটি ভেক্টর রাশি নয়? এখানে কোনটি ভেক্টর রাশি নয় তোমাকে খুঁজে বার করতে হবে। টর্ক, কৌণিক ভরবেগ, দ্বিমেরু ভ্রামক, তড়িৎ বিভব। নিচের কোনটি ভেক্টর রাশি নয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তড়িৎ বিভব। তড়িৎ বিভব এটা কিন্তু স্কেলার রাশি। টর্ক বলো, কৌণিক ভরবেগ, দ্বিমেরু ভ্রামক, এগুলো সব ভেক্টর রাশি। মানবদেহে জিহ্বার কোন অংশে মিষ্টি স্বাদ গ্রাহক থাকে? তো আমরা জিহ্বাতে যে অংশগুলো দেখি, যে পিছনের, সামনের, পাশের, মাঝখানে, তো বিভিন্ন স্বাদ আছে, স্বাদকোরক আছে। তো মিষ্টি স্বাদ আমরা কোন অংশে পাই? পশ্চাতে জিহ্বার, দুই পাশে, অগ্রভাগে নাকি মাঝখানে? সঠিক উত্তর হবে অগ্রভাগে। পশ্চাতে পায় হচ্ছে তেতো বা তিতা, দুই পাশে টক, মাঝখানে হচ্ছে নোনতা। ঝাল এটা কোনো স্বাদ নয়, আমরা জানি। ঝাল যেখানেই লাগানো হোক না কেন, আমাদের হাতে যদি একটু লেগে যায়, হাত কিন্তু জ্বালা করে। ঝালটাকে স্বাদের মধ্যে ধরা হয় না। আর্যরা কোন ভাষায় কথা বলতো? কোশ্চেন নাম্বার 19, প্রত্যেকে বলো যে আর্যরা কোন ভাষায় কথা বলতো? সংস্কৃত, পালি, তামিল নাকি ইন্দো ইউরোপীয়? কোশ্চেন নাম্বার 19 বলতে হবে আর্যরা কোন ভাষায় কথা বলতো? আর্যরা কিন্তু বিদেশ থেকে এসছে, আমরা জানি, বাইরে থেকে এসছে, ইউরোপ থেকে এসছে, অনেকে ঐতিহাসিকরা বলেছেন। তো তারা ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলতো। অপশন 19 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, হাড় এবং দাঁতের গঠনে ক্যালসিয়াম ফসফেটের পাশাপাশি কোন খনিজ লবণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে? হাড় ও দাঁতের গঠনে ক্যালসিয়াম ফসফেটের পাশাপাশি কোন খনিজ লবণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে? সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট নাকি পটাশিয়াম নাইট্রেট? এনটিপিসিতে আসা প্রশ্ন। সঠিক উত্তর কি করবে? উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আচ্ছা, বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো আছে, আমরা প্রত্যেকে প্রথমে বলেছি, যারা দেখোনি দেখে নাও। কম্বাইন্ড ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি জিডির, এনএম রেল প্র্যাকটিস, রেল ফাউন্ডেশন, WBKPর প্র্যাকটিস ব্যাচ, প্রচুর ব্যাচ রয়েছে। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা যুক্ত হতে পারো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা আসছি। কোন স্তন্যপায়ীর হৃদস্পন্দন সবচেয়ে কম? মানবদের হৃদস্পন্দন কত? স্বাভাবিক যে হৃদস্পন্দন বা হার্টবিট আমরা জানি 70 থেকে 80, একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে 70 থেকে 80 বার প্রতি মিনিটে। কোন স্তন্যপায়ী প্রাণীর হৃদস্পন্দন সবচেয়ে কম?
হাতি, নীলতিমি, গন্ডার, ইঁদুর। হৃদস্পন্দন বা হার্টবিট সব থেকে কম হচ্ছে নীলতিমির। নীলতিমি হচ্ছে বিশ্বের সব থেকে বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী। বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী। ধাতুগুলির মধ্যে কোনটি সবচেয়ে হালকা? ধাতুগুলির মধ্যে কোনটি সবচেয়ে হালকা? সোডিয়াম, লিথিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো আমরা কি জানি সব থেকে হালকা ধাতু লিথিয়াম। সব থেকে হালকা ধাতু লিথিয়াম। আমরা জানি হাইড্রোজেন এর 1, হিলিয়াম, হাইড্রোজেন হচ্ছে 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, এবং এটি হচ্ছে হালকা ধাতু। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। তাহলে লিথিয়াম এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, সোডিয়াম হচ্ছে এর পারমাণবিক কত হচ্ছে 11, ক্যালসিয়াম 20, ম্যাগনেসিয়াম 12। ঠিক আছে, তাহলে এখানে সব থেকে হালকা আমরা কি বলবো? লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক কত মোটে 3, বা পারমাণবিক ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা মাত্র 3। ঠিক আছে, মানে 3টি ইলেকট্রন 3টি প্রোটন আছে। এটা সব থেকে হালকা ধাতু। সব থেকে ভারী ধাতু অসমিয়াম। নিম্নলিখিত কোনটি সালফারের উৎস নয়? সালফার কোথা থেকে আমরা পাই না? কার্নালাইট, গ্যালেনা, জিপসাম, সিনেবার। এর মধ্যে কোনটি থেকে আমরা সালফার পাবো না? সঠিক উত্তর এখানে কোনটি করবে? সঠিক উত্তর হবে এখানে কার্নালাইট। এর সংকেত আমরা যদি দেখি, কার্নালাইটের সংকেত হচ্ছে Kmg, পটাশিয়াম Mg, Cl3 6H2। এখানে কিন্তু সালফার এস নেই। গ্যালেনা PbS, জিপসাম CSO4H2O, এখানে কিন্তু সালফার আছে। ঠিক আছে, এখানে সালফার আছে। এখানে HgS, সিনেবারে আমরা HgS, পারদের সঙ্গে সালফার আছে। জিপসাম এটা থেকে সালফার পাচ্ছি, গ্যালেনা থেকে সালফার পাচ্ছি, সিনেবার থেকে সালফার পাচ্ছি। সিনেবার থেকে পারদ পাওয়া যায়, গ্যালেনা থেকে সীসা পাওয়া যায়, PbS। ঠিক আছে, এখানে ক্যালসিয়াম পাওয়া যায় জিপসাম থেকে, এটাও মাথায় রাখবে। জাইলেম কলা নিচের কোনটির সঙ্গে যুক্ত? সালোক সংশ্লেষ, জল এবং খনিজ খাদ্য পরিবহন, উৎসেচক পরিবহন, উৎপাদিত খাদ্যের সংগ্রহশালা। জাইলেম কলা উদ্ভিদের আছে এবং এটাকে আমরা মৃত কলা ধরি, বেশিরভাগ কোষী মৃতের মধ্যে। তো জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা দুটো আমরা জটিল স্থায়ী কলার নাম জানি। ফ্লোয়েমের কাজ হচ্ছে সালোক সংশ্লেষে যে উৎপন্ন খাদ্য হয় সেটা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া, আর জাইলেমের কাজ হচ্ছে মাটি থেকে জল, খনিজ, বিভিন্ন পদার্থ সরবরাহ করা। ঠিক আছে, তাহলে এখানে অপশন বি আমরা এখানে সঠিক উত্তর করব। তেজস্ক্রিয়তা সিজিএস একক কি? গতদিনে তোমাদের হোমওয়ার্ক ছিল। তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে বলতো? প্রাকৃতিক তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? প্রাকৃতিক তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছে হেনরি বেকারেল। আবিষ্কারক হচ্ছে বেকারেল। এই বেকারেল হচ্ছে, তার নামে হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক। বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক। ঠিক আছে, আর কুরি হচ্ছে সিজিএস একক। অন্যান্য বেশ কিছু ব্যবহারিক একক রয়েছে। আমরা মাদাম কুরি, পিয়ের কুরির নাম জানি। কৃত্রিম তেজস্ক্রিয়তা রেডিয়াম আবিষ্কার করে পিচব্লেড থেকে, কৃত্রিম তেজস্ক্রিয়তা আবিষ্কার করে। তো কুরি, তিনি, তার নামে রয়েছে সিজিএস একক তেজস্ক্রিয়তার, কিন্তু এসআই একক যদি বলা হয় সেটি কিন্তু হবে বেকারেল। বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই পদ্ধতিতে একক। হেনরি বেকারেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন।
1897 সালে। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবে। রেডিয়াম আবিষ্কার করে কিন্তু কুরি দম্পতি। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে আমরা আসছি, পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ আমরা ব্যবহার করে থাকি? অবতল, উত্তল, অধিবৃত্তীয় নাকি সমতল? তো এটা তোমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকলো। আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম। টোটাল 26 কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কটি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আমাদের সমস্ত ক্লাস যেগুলো করানো হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে, প্রত্যেকে যারা কানেক্ট আছে অবশ্যই যুক্ত থাকো। আমাদের টেলিগ্রামেও কানেক্ট থাকতে পারো, দ্য ওয়ে অফ সলিউশন নামে ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এখানেও সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা পাবে। এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপ, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যাপটা অন্তত ডাউনলোড করো, সেখানে আমাদের ভিতরে যে কোর্সগুলো আছে দেখো, যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা নিতে পারো। তো যাই হোক, তোমাদের নিজের কিন্তু পড়তে হবে, সময় দিতে হবে, একটা পরীক্ষাকে টার্গেট করে তোমার কিন্তু যেতে হবে। রেলের পরীক্ষা এসে অন্যান্য পরীক্ষার ডেটও কিন্তু আসবে, তো সেই পর্যন্ত তোমাকে ধৈর্য ধরে পড়াশোনা কিন্তু করে যেতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। একটা ধারাবাহিকতা মেনটেন করতে হবে, রেগুলার ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, এই যে চারটে পার্ট আছে কম্পিটিটিভ সিলেবাসের, রেলে কিন্তু আবার ইংলিশ নেই। যারা রেলটাকে টার্গেট করছো, ম্যাথমেটিক্স, রিজনিং পার ডে 2 ঘন্টা, 2-4 ঘন্টা কিন্তু প্র্যাকটিস করা চাই। পাশাপাশি জিকে তোমরা 3-4 ঘন্টা মিনিমাম, মানে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা তোমাকে রেগুলার পড়তে হবে। তো পরীক্ষার যেহেতু ডেট এসছে, যতটা সম্ভব রিভিশন দিয়ে তোমরা বিষয়গুলোকে রেডি করে ফেলো এবং প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানে এন্ড করব। যারা ক্লাসে ছিলে ক্লাসগুলো কিন্তু রেগুলার করতে থাকো। ফ্রি ক্লাস মানে এই না খুব খারাপ ক্লাস হয়, যথেষ্ট ভালো কোয়ালিটির ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। কোশ্চেন যেগুলো আলোচনা করে থাকি, পরীক্ষা অনেক প্রশ্ন এর মধ্যে থেকে তোমরা অনেকে কমন পাও। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।